দেখছেন এটি নিউজ। সমসাময়িক বিষয় নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আব্দুল শাকুর। ইসলামে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনযাপনকে দেখা হয়, ঠিক তেমনি শিক্ষাও নিয়েও ইসলামের আমাদের নির্দেশনা রয়েছে, তেমনি নির্দেশনা রয়েছে কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রেও। নারী শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আসলে ইসলামে কতটুকু, এই বিষয় নিয়ে সাজানো আজকের আয়োজনে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর রেজাউল করিম মাদানী, ইসলামী চিন্তাবিদ ও গবেষক। আমরা তাকে শুরুতেই স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের দৃষ্টিকোণে নারী শিক্ষা বা নারী শিক্ষার গুরুত্ব, এই কথাগুলো যখন আসে তখন অনেক রকমেরই প্রশ্ন আসলে আমাদের মধ্য থেকে আসে। একদমই যদি সরাসরি প্রথম প্রশ্নটাই করতে চাই, আসলে ইসলামে নারী শিক্ষার গুরুত্ব কতটুকু? বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন প্রথম ওহীর প্রত্যাদেশ করলেন তখন কিন্তু বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার নির্দেশ দিলেন, শিক্ষিত হতে বললেন, লেখাপড়া করতে বললেন। এখানে কিন্তু যে নির্দেশটা বলা হয়েছে এটাকে আরবিতে বলে আমর বা নির্দেশ সূচক একটি শব্দ। এর মধ্যে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদেরকে বিশ্বব্যাপী, শুধু মুসলমান বললে ভুল হয়ে যাবে, ওহি সকল মানুষের জন্য। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পড়ো। তো এই পড়ার মধ্যে অবশ্যই নারী আছে। এখানে কেউ যারা কোরআন সুন্নাহ স্পেশালিস্ট, ইসলামী চিন্তক, গবেষক বা যেই বলুন না কেন, এখানে কেউ এটাকে ডিফাইন করেনি যে পুরুষের জন্য বলা হয়েছে নারীরা শিখতে পারবে না, এমনটি নয়। তাহলে এই প্রথম কথা থেকেই তো বোঝা যায়, প্রথম নির্দেশ থেকে প্রতীয়মান হয় যে নারী পুরুষ উভয়কে শিক্ষা বা বিদ্যা অর্জন করতে বলা হয়েছে। এমনিভাবে আল্লাহর নবীর কথা যদি আমরা দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিয়্যা, অর্থাৎ জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এটাও ওই আগের নির্দেশের মতো সকলের জন্য, নারী পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী, সবার জন্য ইলম বা জ্ঞান বা শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে। তাহলে এখানে আমরা যে একটা নারী শিক্ষা, ইসলামী শিক্ষা, পুরুষ শিক্ষা বলে একটা তাদেরকে মনে হয় পিছিয়ে ফেলাতে চায় বা তাদেরকে আলাদা জগতে নিয়ে যেতে চায়, শিক্ষার ক্ষেত্রে তাদেরকে আমরা পিছিয়ে রাখতে চাই, এটা কোন চিন্তা করার কোনো সুযোগ ইসলাম রাখে না। নারী এবং পুরুষ আলাদা করে ভাববার বা কোনো ব্যাখ্যা দেয়া দরকার পড়ছে না শিক্ষা অর্জনের ব্যাপারে। হ্যাঁ, কিন্তু আমরা যখন শিক্ষা করার পদ্ধতি, পরিবেশ পরিস্থিতির কথা বলবো তখন একটু ডিফারেন্ট অবশ্যই আসবে, একটা ভিন্নতা আসবে, সেখানে কিছু কন্ডিশনের কথা আছে। কিন্তু শিক্ষা অর্জন করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, সকলের জন্য নির্দেশ করা হয়েছে। সেক্ষেত্রে কি উচ্চশিক্ষা বা কোনো একটা পর্যায় পর্যন্ত শিক্ষা, এরকম কি কোনো বিষয় আছে নাকি? না, এটা তো আমরা তো আমাদের পক্ষ থেকে লিমিটেশন আমরাই রেখেছি, আমরাই একটা লিমিটেশন রাখছি, এই পর্যন্ত করতে পারবে মেয়েরা, এইভাবে করতে পারবে, এটা ভুল। আল্লাহ বলেছেন পড়তে লিখতে যত দূর লেখাপড়া আছে আপনি করুন। আপনার ইউনিভার্সিটির টিচার দরকার, মহিলা টিচার দরকার না, আপনার ইঞ্জিনিয়ার দরকার না, আমার বোন, আমার স্ত্রী, আপনার মা বোন, তাদের ডেলিভারির জন্য ডক্টর দরকার, মহিলা ডক্টর দরকার না। তাহলে তারা কোথা থেকে আসবে যদি হায়ার এডুকেটেড না হয়, যদি হায়ার এডুকেশন না করে, ডক্টর না হয়, ইঞ্জিনিয়ার না হয়, তাহলে তারা কোথা থেকে আসবে? সব প্রফেশনেই কিন্তু নারীদের দরকার আছে এবং সেক্ষেত্রে তাদের সেই যেটা প্রয়োজনীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা না পেলে কিন্তু তারা ওই পর্যায়ে যেতে পারবে না। অবশ্যই একটা প্রশ্ন এখানেই থাকে যে সেক্ষেত্রে আমাদের কি কোনো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে নাকি সাধারণ যে কোনো শিক্ষাই নারীরা গ্রহণ করতে পারবে? সাধারণ শিক্ষা বলতে, সাধারণ শিক্ষা যেমন একটা বিষয় আছে, এখানে আমরা সচরাচর আমাদের দেশের বাস্তবিক বা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা শিক্ষাকে দুই রকম করে ফেলছি। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, একটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক। এটা কিন্তু আপনি মিডল ইস্টে যাবেন, আমি সৌদি আরবে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি সব করেছি, ওখানে কিন্তু এই ভিন্নতা নেই। আচ্ছা, ওদের কারিকুলাম সিলেবাস এমন করা যে একটা ছেলে আপনি অটোমেটিক্যালি যেমন আলেম হবে, একটি মেয়ে যেমন আলেমা হবে, তেমনি সে মেডিকেলে চাইলে মেডিকেল ডক্টর হবে, আবার সায়েন্সে গেলে সায়েন্সে যেতে পারবে, আবার ইঞ্জিনিয়ারও হতে পারে। তো আমাদের এই কারিকুলাম নির্ধারণের ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্র ডিভাইড করে ফেলেছি। এটা আমাদের কমজোর বা আমাদের দুর্বলতা। তো এখন আপনি যেটা বললেন যে জেনারেল, হ্যাঁ জেনারেল আমাদের এই শিক্ষা কারিকুলামের কারণে জেনারেল হয়ে গেছে। জেনারেল যদি কোনো শিক্ষায় শিক্ষিত হতে চায় কোনো নারী, ভেরি গুড, ইটস ওকে। বাট সেখানে আমরা যেটা বলি, ইসলাম কি বলেছে, মেয়ে তুমি যাও হায়ার এডুকেশন
শিক্ষা লাভ করো, মানে উচ্চ শিক্ষা লাভ করো, ইউনিভার্সিটিতে যাও, কিন্তু মেয়ে ইসলাম যে তোমার চলাফেরার বিধান দিচ্ছে, তোমার যে পোশাক পরিচ্ছদের যে রেস্ট্রিকশন দিচ্ছে, যে লিমিটেশন দিচ্ছে, এইটা মেনটেন করে তুমি শিক্ষা গ্রহণ করো। তুমি স্কুলে যেতে পারো, তুমি কলেজে যেতে পারো, তুমি ইউনিভার্সিটিতে যেতে পারো, তুমি মাদ্রাসাতে যেতে পারো, এটা হলো বিষয় না, এটা ডাজন্ট ম্যাটার। জি, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কি মাদ্রাসা শিক্ষা হবে নাকি সাধারণ শিক্ষা হবে, সেটা নিয়ে কিন্তু কোনো নির্দেশনা নেই। নির্দেশনা হচ্ছে যে আমি আমার পোশাক আশাক এবং ইসলামিক যে বিধিবিধান রয়েছে তার মধ্য থেকে আমি ওই পার্টিকুলার জায়গাতে শিক্ষা গ্রহণ করতে পারছি কিনা বা তার পরিবেশটি আছে কিনা, সেটি হয়তো বিষয়। জি, মানে আমাদের তো, আমরা পুরুষরা আমাদের চলাফেরার একটা বাইন্ডিং বা আমাদের একটা নিয়ম নীতি আছে, এমনিভাবে ইসলাম মহিলাদের জন্য কিছু নিয়ম নীতি, কিছু চলাফেরার কিছু রুলস, ড্রেস রুলস, এগুলো সব দিয়েছে, সেগুলো মেনটেন করে তারা শিক্ষা লাভ করবে। কোথায় পড়লো এটা কোনো ব্যাপার না। তার মানে যে প্রচলিত একটা ধারণা আমাদের মধ্যে আছে যে নারী শিক্ষা সেটিও মাদ্রাসা কেন্দ্রিকই শিক্ষা হতে হবে, আসলে সেটি সঠিক নয়। না, এটা ঠিক না। কারণ আমরা দুঃখের সাথে বলছি যে আমরা এখন মাদ্রাসায় যে পড়াবো, মাদ্রাসায় সেরকম মানও আমরা দিতে পারছি না। তো আমার মেয়েকে আমি খুব ভালো একটা, মানে ভালো মানের শিক্ষিতা করতে চাচ্ছি, তাকে সুশিক্ষিতা করতে চাচ্ছি, তাকে উচ্চ শিক্ষিতা করতে চাচ্ছি, কিন্তু আমি মাদ্রাসায় এই শিক্ষাটা পাচ্ছি না, মানে যে কোনো কারণে। তাহলে তো আমি বাধ্য হয়ে আমার কলেজে বা ইউনিভার্সিটিতে দিতে হবে, তাহলে সে এখন সেখানেই পড়বে। কিন্তু ওই যে বললাম, ড্রেস কোড ইসলাম যেভাবে বলেছে সেভাবে ফলো করবে, তার চলাফেরার ব্যাপারে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা ফলো করে মেনটেন করে সে শিখবে, কোনো সমস্যা নেই। আপনি মদিনাতে পড়াশোনা করেছেন, আপনার নামের সঙ্গে সে কারণে মাদানী রয়েছে, আপনার নামের আগে ডক্টরেট আছে, তার মানে আপনি পিএইচডি গ্রহণ করেছেন, সে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং সেটি সৌদি আরবের মতো জায়গা থেকে। তাদের শিক্ষা ব্যবস্থায় নারীদের যে বিচরণ আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নারীদের বিচরণ, এটার মধ্যে এই সমস্যার সমাধানে কি কোনো উদ্যোগ আপনি গ্রহণ করেছেন কিনা? এ ব্যাপারে সমস্যার সমাধান বলতে আমরা তো প্রস্তাব দিতে পারি। যেমন আমি গত 2 থেকে 3 দিন আগে একটা সেমিনারে ছিলাম, তো ওখানে সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমাদের আলেমদের করণীয় নিয়ে, তো আমি ওখানে কয়েকটা প্রস্তাবনা রেখেছিলাম, তার ভিতরে শিক্ষা বিষয় একটি ছিল। তো আমরা সৌদি আরবে দেখেছি, এবং আপনারাও যদি এখনও গুগল করেন তাহলে দেখবেন যে সৌদি আরবের মেয়েরা 92%, তাদের শিক্ষার হার 92%। এটা কি আমরা মানে ইমাজিন করতে পারি আমাদের দেশে? এত এখন পৌঁছয়নি। আমাদের দেশে সাধারণ শিক্ষা সহ টোটাল শিক্ষা ব্যবস্থায় নারীদের 52%, 92% প্রত্যাশা করা যাচ্ছে না। ওদের মেয়েরা অনেক এগিয়ে, এবং আপনারা ইদানিং দেখেছেন, বিশেষ করে এই যে ক্রাউন প্রিন্সের সময় ওরা বিভিন্ন কম্পিটিশনে, ইন্টারন্যাশনালের বিভিন্ন কম্পিটিশনে, সায়েন্স কম্পিটিশন কি এমনকি সেখানেও দেখেন যে মেয়েরা কিন্তু এগিয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা যদি ঘুরে থাকেন দেখবেন তাদের শপিং মলগুলোতে দেখেন হিসাবরক্ষকে মহিলা, মানে খুব ভালো ভালো জায়গায়। এখন এয়ারপোর্টে দেখবেন কার মহিলা, মানে ছেলেদের চাইতে তারা শিক্ষায় অনেক এগিয়ে, আমরা ওখানে থেকে দেখেছি। এই জন্য বলছি, তো যেমন আমার টিচার, আমার যারা পড়িয়েছে তাদের অনেকের মেয়ে, আমি অনেক টিচারের কাছে পড়েছি, তাদের অনেকের মেয়েদেরকে আমি জানি ইউনিভার্সিটি, মানে গ্রাজুয়েশন কমপ্লিট, পোস্ট গ্রাজুয়েশন এবং এমনকি পিএইচডিও করেছে আমি জানি। আমার লাস্ট মানে ডক্টরেটের যে সুপারভাইজার ছিল তার মেয়ে ওই সময়, তখন সেও মানে ডক্টরেট করতেছিল, তো আমাকে বলতো তুমি একটু যদি হেল্প করতে, প্রায় কাছাকাছি সাবজেক্ট ছিল। তো দেখেন, কিন্তু তাদের ছেলে আমি চিনি, আমার ওই স্যারের ছেলে, সে কিন্তু ইন্টার লেভেল পাস, বাস। তাহলে মেয়েরা অনেক এগিয়ে, তারা মিডল। আমাদের এই আলোচনা চলবে, আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমাদের আলোচনার বাকি অংশগুলো আমরা দর্শকদের সামনে উপস্থাপন করব। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আপনারা আছেন, ইসলামে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করছি। একটা ছোট বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের বিষয়টি নির্ধারণ করেছি ইসলামে নারী শিক্ষার গুরুত্ব। ডক্টর রেজাউল করিম মাদানী তিনি আমাদের আলোচক, তার সঙ্গে আলোচনা ছিলাম, আলোচনায় আবারও যুক্ত হতে চাই। আমরা বিরতিতে যাওয়ার আগে ইসলামী নারী শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করছি। আমরা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা একটু আবারও আলোচনায় আনি, সেক্ষেত্রে বাংলাদেশে কি আপনার মনে হয় যে মেয়েদের
মাদ্রাসা বা মহিলা মাদ্রাসা খুব পর্যাপ্ত আছে, আর যদি না থেকে থাকে তাহলে তার কারণটাই বা কি? প্রথমত আমাদের যারা মনে করি যে মাদ্রাসা শিক্ষা বা বিশেষ করে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করলে বা তাদেরকে মাদ্রাসায় পাঠালে ভালো হয় বা সেফ অ্যান্ড সিকিউর মনে করেন, তাদের জন্য আমি মনে করি মানে মাদ্রাসার সংখ্যা খুবই নগণ্য, পর্যাপ্ত না। এটা একটা কারণ হলো যেমন আপনি যখন বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াতে চান আলাদা করে সেপারেটলি, তারা নিশ্চয়ই চান একটা তাদের একেবারে সেফ অ্যান্ড সিকিউর পরিবেশ যেমন চান, আবার শিক্ষিকাও মহিলা চান। কিন্তু এই যে আপনি হয়তো বা প্রাথমিক লেভেলের শিক্ষিকা পেতে পারেন, সর্বোচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষিকা অ্যাভেলেবল পাবেন, কিন্তু যেই উচ্চ শিক্ষা চলে যাবেন তখন কিন্তু মাদ্রাসায় গিয়ে আপনি অ্যাভেলেবল শিক্ষিকা পাবেন না। কারণটা কি? মেয়েদের বিয়ে হয়ে যায়, একজন হাজব্যান্ড চায় না তার মানে স্ত্রীকে শিক্ষা মানে মাদ্রাসায় রেখে সে বাড়ি থাকবে, সেটা তো কেউ চায় না। এটা একটা কারণ চরম। আমি এক জায়গায় দায়িত্বে ছিলাম, তো সেখান থেকে দেখেছি ভালো উচ্চ লেভেলের মেয়েদের পড়ানোর জন্য উচ্চ শিক্ষিতা মেয়ে পাওয়া যায় না। এটা একটা। 2 নম্বর হলো মাদ্রাসা কমের কারণ হলো যে আমাদের বিশেষ করে আমাদের সোসাইটিতে অনেকেই মনে করি কি যে মেয়ে তো 17-18 বছর হলেই চলে, এই 7, 8, 9 মেট্রিক কোনো প্রকার পাশ করলে বিয়ে দিয়ে দেবো, অতএব আর কি দরকার। তাহলে মেয়ের শিক্ষার সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য মাদ্রাসার সংখ্যা কিন্তু এই কারণে কমে আসছে। যদি ছাত্রী এরকম উচ্চ শিক্ষা বা উচ্চ পর্যায়ের ছাত্রী বেড়ে যেত তাহলে মাদ্রাসার প্রয়োজন বাড়তো, ফলে মাদ্রাসা আমরা কি এই কারণে কোনো অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তা অনুভব করি কিনা? মানে আপনাদের মতো যারা ইসলামী চিন্তাবিদ এবং গবেষক আছেন, আপনারা যদি বেশি বেশি করে এই জিনিসগুলো বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে হোক, আপনাদের নিজস্ব প্রোগ্রামের মাধ্যমে এটা যদি একটু ফলো করেন, তবে আমাদের নারী শিক্ষা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার কথা যদি বলি, মেয়েদের যে মাদ্রাসা সেটার সংখ্যা বৃদ্ধি পেতে পারে না? অবশ্যই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন বিশেষ করে আমরা করছি ইদানিং, আমরা অনেককে যেমন ইনফ্লুয়েন্স করছি, উৎসাহ দিচ্ছি, আবার আমরাও নিজেরাও চিন্তা করছি বানানোর। যেমন আমি তার ভিতরে একটা, যেমন উত্তরাতে আমরা জানি যে আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, তিনি একটা পুরুষদের জন্য ভালো মোটামুটি যারা কি বলবো এলিট টাইপের শ্রেণীর জন্য একটা মাদ্রাসা করেছে। 2 বছর হয়ে গেল, এবার আমরা চিন্তা করছি নেক্সট ইয়ারে একটা মেয়েদের জন্য মাদ্রাসা করতে হবে। কারণ এই উত্তরার মতো জায়গায়, উত্তরায় যারা থাকে আমরা মোটামুটি জানি ওরা ভালো একটা লেভেলের মানুষ, পর্যায়ে স্ট্যাটাস মেনটেন করে, তো তাদের মেয়েদের পড়ানোর মতো মাদ্রাসা নেই। তাদের জন্য কিন্তু আমরা চিন্তা করছি এবং অলরেডি সব কিছু প্ল্যান বাজেট সব রেডি হয়ে গেছে। তো আমরা করছি, আমরা বসে আছি এমনটি নয়। আমরা যেমন করছি মানুষদেরকে বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, ওয়াজে, মাহফিলে, খুতবায় আমরা বলি মহিলাদের জন্য আপনারা যদি ভালো মাদ্রাসা চান আপনারা এলাকা ভিত্তিক করুন, আমরা এটা বলি। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, সুবিধাদির কথা বলি, সেক্ষেত্রে উন্নত বিশ্বে যেভাবে মাদ্রাসা বা মেয়েদের বা নারীদের উচ্চশিক্ষা পরিচালিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যেভাবে পরিচালিত হয় ফারাকটা কতটুকু, আর এটা উন্নতি করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনারা হয়তো বা দেখেছেন, আমরা তো দেখেছি বিদেশে, আমি কয়েকটা দেশে ঘুরেছি, বিশেষ করে আমার থিসিসের কাজেও গেছি। তো ওদের সাথে তো আমাদের মানে তুলনা করা মানে কঠিন একটা অবস্থা। ওদের সম্পূর্ণ সেপারেট। ওদের ইউনিভার্সিটিগুলো দেখেছেন মানে মুছতেই থাকে সব কিছু, ওদের অফিস আদালত, ওদের অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাপনা, ওদের সব কিছু আমাদের থেকে যেমন অনেক উন্নত আবার অনেক ডিফারেন্ট। কারণ তাদের এর মেইন কারণ হলো তাদের অর্থনৈতিক সমস্যা নেই। এর যেমনটি বললাম তারা শিক্ষায় অনেক এগিয়ে। তাহলে আপনি একটা ডিপার্টমেন্ট খুলবেন মেয়েদের জন্য, সেখানে যেমন সুন্দর ব্যবস্থাপনা রাখতে পারবেন, যেমন সুন্দর বিল্ডিং রাখতে পারবেন, যেমন সুন্দর হাই মানে কি বলে এটাকে টেকনোলজি দিয়ে সাজাতে পারবেন, আবার আপনি তাদের জন্য শিক্ষিকাও মানে সার্ভ করতে পারছেন। কিন্তু আমরা তো সব দিক দিকে পিছিয়ে। আমরা একটা মাদ্রাসা করবো, লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিল, না দিলে হয় না। যে যেমন দেয়, টিনের যদি কিছু 4-5 পয়সা আর 10 টাকা করে দেয় তাহলে টিনের ছাপড়ি, আরেকটু হলে কোনো প্রকার বিল্ডিং ভাড়া নিই, 2-4টে রুম, আর এর চাইতে পারলে হয়তো হালকা করে করি। কিন্তু এটা তো অন্যান্য দেশের তুলনায় আমরা তুলনায় আনতে পারবো না। আমাদের দেশে লোকাল, আপনি তো মাদ্রাসার কথা বলছেন, আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতেও আলহামদুলিল্লাহ 2 বছর পড়েছি, ভালো ভালো প্রতিষ্ঠানে পড়েছি। এই জেনারেল ইউনিভার্সিটিগুলোর কথা বলুন, প্রতিষ্ঠানগুলোর কথা বলুন, তাদের ধারে কাছে যেতে পারবেন। আপনারা দেখুন সৌদি আরব, এটা আমি একটু বলি, আমি সরি টু সে, আমাদের দেশের অনেকে তাদের ব্যাপারে মানে অ্যালার্জি। তাদের ইউনিভার্সিটি কটা দেখেন তো র্যাঙ্কিংয়ে এসছে, তারা কোথায় গেছে।
আমরা বলি ডিজিটাল, আপনার ওই দেশে ঘুরেছেন, আপনার একটা নাম্বার টিপ দেবে, আপনার পুরো ফিরিস্তি আপনার সামনে চলে আসবে। আমরা আনতে পেরেছি? আপনি তাদের ব্যাপারে শুধু মানে নেগেটিভ মন্তব্য করবেন, কদার্য মন্তব্য করবেন। তাদের জায়গায় গেছেন, আপনি সে দেশে গেছেন, দেখেছেন না তারা কত এগিয়ে সব সেক্টরে। তাহলে ওদের সাথে আমাদের প্রথমত ওইভাবে তুলনা করা যাবে না। হ্যাঁ, তারপরে আমরা সেগুলো দেখে দেখে শিখতে পারি, চেষ্টা করতে পারি, বাস এতটুকুই। অভিভাবকরাও দেখছেন, অনেকেই যারা এই মুহূর্তে হ্যাপেনিং পয়েন্ট দেখছেন এটিএন নিউজে, ইসলামে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে যখন আলোচনা হয় তখন অনেকেই নতুন করে হয়তো প্রশ্নও কারো কারো থাকে যে আসলে এই বিভাজন কিংবা এই প্রয়োজনীয়তাটা কিভাবে তারা অনুধাবন করবেন। অভিভাবকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোনটা? নারী শিক্ষার যে গুরুত্বটা ইসলাম যেভাবে ডিফাইন করেছে সেটা যদি অভিভাবকদেরকে আপনি বলতে চান তাহলে সেটা কিভাবে অভিভাবকদেরকে বলবেন? আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা অভিভাবক দর্শক শ্রোতা আছেন, তাদের জন্য বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে শিক্ষিত করুন, উচ্চশিক্ষিত করুন, কিন্তু তাদের দিকে একটু খেয়াল করবেন। তাদের ওই যে মানে আমি জাস্ট এখন বলতে লজ্জাও করছে, আমি আসছি, আমার পাশে এমন 2-3টে মেয়ে বসে, হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে নামলো। এটা তো ইসলাম তো এই জায়গায় বলে যে আপত্তি, জিন্স পরা আর গেঞ্জি পরা কোনো নেই, সে ঢাকা ভার্সিটিতে যাবে হয়তো বা, সেরকমই আমি বুঝলাম। তো আমি বলবো আপনার মেয়েদেরকে শিক্ষিতা করেন, উচ্চশিক্ষিতা করেন। আমাদের দরকার, আমাদের সমাজের জন্য দরকার, আমাদের মেডিকেলের জন্য দরকার, আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য দরকার, আমাদের কলেজের জন্য দরকার, আমাদের ইউনিভার্সিটির জন্য মেয়ে শিক্ষিকা দরকার, হায়ার এডুকেটেড যারা। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, ইসলাম যে রুলসগুলো দিয়েছে মেয়েদের পরিচালনার ক্ষেত্রে, তাদের গড়ার ক্ষেত্রে, তাদের তারবিয়াতের ক্ষেত্রে, এগুলো খেয়াল করতে হবে। আর আমরা নিরুৎসাহিত হব না, আমরা পিছিয়ে থাকবো না যে ইসলাম মানে যদি আমরা প্র্যাকটিসিং করি বা প্র্যাকটিসিং হই তাহলে মেয়ে শিক্ষা করাতে পারবো, উচ্চশিক্ষা করাতে পারবো না, এই করতে পারবো। মানে আমাদের একটা এ ব্যাপারে অ্যালার্জি আছে, মানে একটা নেগেটিভ আছে, নেগেটিভ, তাই না? না, এটা ভুল। ইসলাম অনেক উদার, ইসলাম অনেক আধুনিক। আপনি দেখুন ইসলাম কতটুকু উদার, কতটুকু আধুনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তার তখন কি অবস্থা? মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া, আইয়ামে জাহিলিয়াত। তারপরে তাদেরকে যে বাবার যে মিরাস তা থেকে অধিকার থেকে বঞ্চিত করা হতো। এখনও আমরা নামটা না নেই, এখনও অনেক ধর্মে আমাদের আশেপাশে যারা নারী অধিকার নিয়ে সোচ্চার, নারী নিয়ে সারাদিন চিল্লাতে থাকে, তাদের ব্যাপারে কেন কথা কোনো সে নেই? আপনি আশেপাশের আমাদের প্রতিবেশী অনেক রিলিজিয়াসের অনুসারী, তাদের দেখেন বিয়ে হয়ে গেলে শেষ, কাট অফ, বাবার কোনো সম্পত্তি পাবে না। এই অন্যান্য ধর্মাবলম্বীদের দেখুন, আর আমাদের কি বলেছে দেখুন, শিক্ষিত করতে বলেছে, মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলেছে। আবার ইসলাম মাত্র এই অধিকার দিয়েছে, আপনার একটা মেয়েকে আপনার বোন করেছে, জি, আপনার মা করেছে, আপনার খালা করেছে, আপনার চাচি করেছে, এবং এই যেগুলোকে বললাম এগুলোকে ইসলাম এত উচ্চ আসনে দিয়েছে, পুরুষকে দেয়নি। পুরুষকে এত উচ্চ আসন দিয়েছে, বলেছে নাকি যে পুরুষের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ নবী বললেন, যখন সাহাবারা জিজ্ঞেস করলেন কাকে সবচেয়ে বেশি সেবা করব, বললেন মাকে। সাহাবারা বললেন কাকে? মাকে। 3বার বললেন, চতুর্থবারে বললেন বাবাকে। ইসলাম বলেছে যখন একটা মেয়ে তুমি বোন হচ্ছ, বোন হিসাবে তোমার বাবার কাছ থেকে কিছু মিরাসের সম্পদ পাবে। আবার তুমি একজনের ওয়াইফ হয়েছো, সেই ওয়াইফ হয়েছো এই জন্য তার কাছ থেকে 8 ভাগের, বাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ পাবে। আবার যখন মা হবে তখনও পাবে। তাহলে কি অধিকার দিয়েছে, কি শিক্ষা দিয়েছে। এবং সর্বোচ্চ সবশেষে যদি আসি, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলুন। তিনি কিন্তু এমন বড় মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন, ফিকহ বিশারদ ছিলেন। বড় বড় পুরুষ সাহাবীরা এসে তার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেন, মাসলা মাসাইল জেনে নিতেন। তার মানে ইসলামে নারীর শিক্ষার যে গুরুত্ব কতটা সেটা আপনার এই সংক্ষিপ্ততম আলোচনায় কিন্তু বেশ খানিকটা উঠে এসছে। আমাদের সময় সংক্ষিপ্ততা থাকে অনেক সময়, নিশ্চয়ই এই বিষয় নিয়ে আবারও আলোচনা করার সুযোগ থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য এটি নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আজকে ইসলামে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগামী কাল নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় আল্লাহ হাফেজ।